1938 সালে নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। পরের বছর অর্থাৎ 1939 সালে 1939-এ তিনি পুনরায় জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত হয়েছিলেন। কিন্তু এই সময় নেতাজি সুভাষ চন্দ্র বসুর সঙ্গে কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্বরা ছিলেন তাদের কিছু ক্ষেত্রে মতবিরোধ দেখা যায়। যেই মতবিরোধের থেকে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে 1939 সালের 3রা মে ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এখন হঠাৎ করে কংগ্রেসের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর কি এমন মতবিরোধ ঘটেছিল যার জন্য ওনাকে পুরোপুরি নিজস্ব একটি দল গঠন করতে হয়েছিল, সেটা জানার জন্য আমাদের শুধুমাত্র ভারতবর্ষের ইতিহাসের দিকে নজর দিলে হবে না, এর বীজ জড়িয়ে আছে পুরো বিশ্বের ইতিহাসের সঙ্গে। তাই জন্য আমাদের এই সময়কার প্রেক্ষাপটে পুরো বিশ্বে যে সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনের দিকে নজর রাখাটা প্রয়োজন। ইউরোপে এই সময় অ্যাডলফ হিটলারের নেতৃত্বে ক্রমশ জার্মানির সামরিক শক্তি বৃদ্ধি পাচ্ছিল। অন্যদিকে এশিয়ার দিকে নজর দিলে আমরা দেখতে পাই 1937 সাল থেকে জাপান এবং চীনের মধ্যে যে ক্রমশ যুদ্ধ চলছিল, তার ফলে জাপান নিজেকে ক্রমশ শক্তিশালী একটি রাষ্ট্র হিসেবে পরিচিত করতে থাকে এবং জাপান তুলনামূলক শক্তিশালী রাষ্ট্র হিসেবে ইতিহাসে উঠে আসতে থাকে। এদিকে ব্রিটেন বুঝতে পেরেছে যে যদি বড় কোনো যুদ্ধ সংঘটিত হয় তাহলে তাদেরকে নির্ভর করতে হবে যে ঔপনিবেশিক রাষ্ট্রগুলো রয়েছে তাদের যে জনসংখ্যা রয়েছে, তাদের যে জনবল রয়েছে, তাদের যে সম্পদ রয়েছে, তাদের সেই সম্পত্তির ওপরে। এই সময় ব্রিটেনের সবথেকে বড় ঔপনিবেশিক রাষ্ট্র ছিল ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষ না চাইলেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়তে চলেছিল। তাহলে পরিস্থিতিটা কিছুটা এরকম দাঁড়াচ্ছে, একদিকে জাপানের শক্তি বৃদ্ধি হচ্ছে, অন্যদিকে ইউরোপে জার্মানির শক্তি বৃদ্ধি হচ্ছে। এদিকে ব্রিটেন ধীরে ধীরে নিজের মনের জোর হারিয়ে ফেলতে চলেছে। ব্রিটেনের যে শত্রু দেশগুলি ছিল তাদের মধ্যে অন্যতম দেশ ছিল জার্মানি এবং জাপান। নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক করলেন যে এটাই মোক্ষম সময়, শত্রু আমাদের বন্ধু। অর্থাৎ এই ব্রিটেনের এই যে দুই শত্রু দেশ, এদের সাথে যদি এই সময় হাত মেলানো যায় এবং এই পরিস্থিতিকে কাজে লাগানো যায় তাহলে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে লড়াই দীর্ঘ সময় ধরে চলে এসেছে সেই লড়াইটা অনেকটা সহজ হবে এবং স্বাধীনতা ছিনিয়ে আনা একটা রাস্তা বেরিয়ে আসবে। এই বিষয়টি নিয়ে তিনি জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে কথা বলেন। কিন্তু দেখা যায় যে জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্বদের সঙ্গে তার মতামতের কিছু জায়গায় পার্থক্য ঘটে। কারণ জাতীয় কংগ্রেসের যে এথিক্স গান্ধীজি ফলো করতেন সেটি ছিল অহিংস আন্দোলনের পক্ষে। এদিকে নেতাজি সুভাষচন্দ্র বসু চেয়েছিলেন এই সময় জাপান এবং জার্মানিকে কাজে লাগিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে নিজস্ব সামরিক শক্তি তৈরি করতে এবং ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনতে। তো সেক্ষেত্রে দুটো পন্থা একেবারে আলাদা হয়ে যায়। কিন্তু এর অনেকটা আগে থেকেই কিন্তু জাতীয় কংগ্রেসের মধ্যে দুটো দল ভাগাভাগি হয়েছিল। একটি ছিল নরমপন্থী দল এবং অপরটি ছিল চরমপন্থী দল। ফলে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন দেখেছিলেন যে জাতীয় কংগ্রেস নরমপন্থী জায়গা থেকে আপাতত সরছে না, তখন তিনি যে জাতীয় কংগ্রেসের ভেতরে যারা চরমপন্থী আন্দোলনের পক্ষে ছিলেন, অর্থাৎ যারা একটু বামপন্থী মনস্ক ছিলেন, তাদেরকে নিয়ে একটি নতুন দল গঠন করলেন। 1939 সালের 3রা সেপ্টেম্বর ফরওয়ার্ড ব্লক গঠন করলেন। এই দলে তিনি কংগ্রেস থেকে যেই নেতা বা নেতৃত্বরা বামপন্থী মনস্ক ছিলেন এবং সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে আনার পক্ষপাতী ছিলেন, তাদেরকে নিয়ে নতুন করে পথ চলা শুরু করলেন। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু কি তাহলে কমিউনিস্ট ছিলেন?
এর উত্তর হবে না, তিনি পুরোপুরিভাবে কমিউনিস্ট ছিলেন না, বা কমিউনিস্টকে তিনি পুরোপুরিভাবে সাপোর্ট করেছেন বা প্রত্যক্ষভাবে সাপোর্ট করেছেন এমন কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না। তবে তিনি বামপন্থায় বিশ্বাসী ছিলেন। এবার এই বামপন্থা মানে ফরওয়ার্ড ব্লকের যে আদর্শ ছিল, সেই আদর্শগুলো কিছুটা এরকম ছিল কি: সংগ্রামের মাধ্যমে পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী একটি সার্বভৌম রাষ্ট্র গঠন করা, কৃষক এবং শ্রমজীবী মানুষদেরকে স্বার্থ রক্ষা করা, পরিকল্পিত অর্থনীতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শিল্পের বিস্তার ঘটানো, সামাজিক বৈষম্য দূর করা, ধর্মনিরপেক্ষ ঐক্যবদ্ধ ভারতবর্ষ তৈরি করা, সাম্রাজ্যবাদ এবং ঔপনিবেশিকতার বিরোধিতা করা। এটি ছিল যখন নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন সেই সময়কার আদর্শ। পরবর্তীকালে দেখা যায়, স্বাধীনতার পরবর্তীকালে এই দলটি ধীরে ধীরে কমিউনিস্ট পার্টির সাথে মার্জ হয়ে যায় এবং এটি কমিউনিস্ট পার্টির একটি শাখা হিসেবে 2011 সাল অবধি আমাদের পশ্চিমবাংলায় অস্তিত্ব ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু সমাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন, কিন্তু এই সমাজতন্ত্র সোভিয়েত ইউনিয়নের যে সমাজতন্ত্র তার থেকে কিছুটা পৃথক ছিল। উনি একনায়কতন্ত্র বা একটি দল সমগ্র শাসন ব্যবস্থাকে পরিচালনা করবে এই ধারণায় বিশ্বাসী ছিলেন না। তিনি বহুদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিলেন এবং তিনি বহুদলীয় শাসন ব্যবস্থাকে সঙ্গে রেখে এই সমাজতন্ত্রের যে ধারণাগুলি ভারতবর্ষের জন্য সেই সময় কাজে দিতে পারতো বা ভারতবর্ষকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারতো, সেই সমাজতন্ত্রকে তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসু একে অপরের শত্রু হয়ে পড়েছিলেন? এর উত্তর হবে না। গান্ধীজি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মধ্যে রাজনৈতিক কিছু ক্ষেত্রে পার্থক্য দেখা গেলেও ওনাদের ব্যক্তিগত সম্পর্কের মধ্যে ভাঙন তৈরি হয়নি। এবং যদি ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তাকে সামগ্রিকভাবে পর্যালোচনা করা হয়, তাহলে এখানে দেখা যাবে যে না আমরা গান্ধীজির আদর্শকে কম করে দেখতে পারি, আর না আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে কম করে দেখতে পারি। অর্থাৎ এই দুটি আদর্শই ভারতবর্ষের জন্য প্রয়োজনীয় ছিল। এবং নেতাজি সুভাষচন্দ্র বসু যে গান্ধীজিকে পরবর্তীকালেও সম্মান দিয়ে চলতেন এবং উভয়ের মধ্যে যে ব্যক্তিগত সম্পর্ক পরবর্তীকালেও ভালো ছিল, সেটির প্রমাণ পাওয়া যায় 1944 সালের 6 আগস্ট নেতাজি সুভাষচন্দ্র বসু একটি রেডিও বার্তার মাধ্যমে গান্ধীজির কাছ থেকে গান্ধীজিকে জাতির জনক হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং ওনার কাছ থেকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। তো এ থেকে আমরা বুঝতে পারি যে ওনাদের দুজনার মধ্যে পরবর্তীকালেও চিঠি আদান প্রদান চলেছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলেছে এবং উভয়ের মধ্যে ব্যক্তিগত যে সম্পর্ক সেই সম্পর্কে খুব একটা ফাটল বা ভাঙন দেখা যায়নি।